নমস্কার। এসআইআরের শুনানিতে এবার ডাক পেলেন অমর্ত্য সেন। জয় গোস্বামী তো আগেই পেয়েছিলেন এবং তারা ডাক পেলেন আরও কয়েক লক্ষ বা কয়েক কোটি মানুষের সঙ্গে। শোনা যাচ্ছে নাকি লজিক্যাল ডিসক্রিপেন্সি আছে। তো সেটা কি বস্তু কেউ জানে না, এবং কয়েক লক্ষ না কয়েক কোটি কেউ জানে না, কারণ সমস্তটাই প্রচণ্ড ধোঁয়াশা। দিল্লি বা গোবলয় থেকে আসা নির্বাচন কমিশন কোনো কিছুই পরিষ্কার করে বলছেন না। কখনো শোনা যাচ্ছে আধার কার্ড নেওয়া হবে, কখনো শোনা যাচ্ছে অ্যাডমিট কার্ড মাধ্যমিকের গ্রহণযোগ্য নথি, কখনো শোনা যাচ্ছে নেওয়া হবে না, কখনো শোনা যাচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট নেওয়া হবে, কখনো শোনা যাচ্ছে হবে না। ফলে কাকে কেন ডাকা হচ্ছে কিচ্ছু জানা যাচ্ছে না, এবং পুরোটাই চালাচ্ছেন গোবলয়ের আধিকারিকরা। শুধু একটা কথা শোনা যাচ্ছে, লজিক্যাল ডিসক্রিপেন্সি। তো অমর্ত্য সেন এবং জয় গোস্বামীকে নিয়েও নানা রকম মজার কথা শোনা গেল। মূলত যে হিন্দু বীর বাহিনী আছে, এতে করে তাদের মাথা লজ্জায় হেঁট হয়ে যাবার কথা, কিন্তু তা না করে যথারীতি এনারা হুপ হাপ করে লাফালাফি করছেন। তো প্রথমে সমাজ মাধ্যমেই দেখলাম, প্রথমে শোনা গেল যে এরা নাকি বানান ভুল করেছেন, হয় নিজের বানান ভুল করেছেন নামের, কিংবা বাবার নামের বানান ভুল করেছেন। তো সত্যি কথা, বাংলা ভাষার অন্যতম একজন শ্রেষ্ঠ কবি বাংলা বানান ভুল করেছেন। অমর্ত্য সেন একজন শ্রেষ্ঠ নোবেলজয়ী অর্থনীতিবিদ, শুধু তাই নয়, তিনি দর্শন শাস্ত্রের সুপণ্ডিত এবং সংস্কৃতজ্ঞ। তিনি বানান ভুল করেছেন। কে বলছে? কে সেই বানান ভুল ধরিয়ে দিচ্ছে? না, হিন্দু বীররা, যাদের পেটে বোমা মারলে খুব বেশি হলে জয় শ্রীরাম আর হুপ হাপ ছাড়া আর কিছু বেরোবে না। এরা পড়াশুনো বলতে বোঝে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি আর হনুমান চালিসা, আর গীতা পাঠ বলতে বোঝে ব্রিগেডে গিয়ে প্যাটিসওয়ালাকে গিয়ে ঠ্যাঙানো। তো এই যাদের দৌড়, তারা দেখাচ্ছে বানান ভুল। তো এদের যে কোনো কথা জিজ্ঞাসা করুন, এরা সবসময় অতীতের দিকে চলে যাবে। সামনে কি হচ্ছে এদের কিচ্ছু জানা নেই। হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি সবসময় অতীতের দিকে। তো জিনিসপত্রের দাম কেন বাড়ছে জিজ্ঞাসা করলে এরা বলবে নেহেরু দায়ী। কর্মসংস্থান কেন কম এত, এরা বলবে মোগলদের অপশাসনের জন্য দায়ী। তো কেন বাঙালি ঠ্যাঙানি খাচ্ছে, তা সারা ভারতবর্ষ জুড়ে জিজ্ঞাসা করলে বলবে এরা প্রকৃত হিন্দু নয়, কারণ রাম যখন শ্রীলঙ্কায় অভিযান করেছিলেন তখন বিভীষণ ছিলেন রামের পক্ষে, আর এরা বাঙালিরা বিভীষণকে বলে ঘরের শত্রু, কাজে এরা স্থায়ী হিন্দু নয়। তো এইসব হচ্ছে অতীতের দিকে যাওয়া। আর এরা স্বর্ণযুগ বলতে কী বোঝে? সে আরও অতীতে কোনো এক মানদাতার আমলে যখন নাকি পুষ্পক রথ চলতো, সেই পুষ্পক রথই ছিল আসল কৃত্রিম উপগ্রহ। হাজার হাজার বছর আগে সেটা আবিষ্কার হয়েছে। আসলে ভারতেই হতো প্লাস্টিক সার্জারি, কিন্তু কথা হলো এগুলো তো সবই অতীতের। এখন সেই পদ্ধতি অবলম্বন করে পুষ্পক রথ ওড়ানো হয় না কেন, প্লাস্টিক সার্জারি করা হয় না কেন, কবে হবে? ভবিষ্যতের কথা জানতে হলে এরা কখনো কোনো উত্তর দিতে পারবে না। এমনকি এই যে নাম ছেঁটে দেওয়া হচ্ছে, এরপর কি হবে এও এরা জানে না। এদেরকে যদি বাংলাদেশে ঠেলে পাঠিয়ে দেওয়া হয় সম্পূর্ণ অবৈধ আখ্যা দিয়ে, তখন ওরা চিৎকার করতে থাকবে এর জন্য নেহেরু দায়ী, কিংবা মোগল দায়ী, কিংবা প্রাগৈতিহাসিক ডাইনোসররা দায়ী, এই তো কিছু একটা। তো এরা অতীত ছাড়া কিচ্ছু জানে না, তাও হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির জন্য। আর যারা বাঙালিকে ভবিষ্যৎ দেখাচ্ছেন, পৃথিবীকে ভবিষ্যৎ দেখাচ্ছেন, তাঁরা কিচ্ছু জানেন না, বানান টানান কিচ্ছু জানেন না। তো কথাটা শুনে হাসবো না কাঁদবো বোঝা যাচ্ছিল না। গোটা ইন্টারনেট জুড়েই হেসে, হাসবেন না কাঁদবেন লোকে বুঝতে পারেননি। ফলে এই ব্যাপারটা এরা আপাতত থামিয়েছে। তো এইটা থামানোর পরে জানা গেল আরও নতুন তথ্য। এরা খুব বুক বাজিয়ে বলতে শুরু করলেন সবার জন্য আইন এক। কবিতা লিখে কিংবা নোবেল প্রাইজ লিখে দুটো লোক কি মাথা কিনে নিয়েছে। সবাইকে যদি লাইনে দাঁড়াতে হয়, এদেরও লাইনে দাঁড়াতে হবে। তো বলা বাহুল্য, এই কথাটায় আমার দ্বিমত হওয়ার কিচ্ছু নেই, আমি সম্পূর্ণ একমত। তবে মনে রাখতে হবে সেক্ষেত্রে আইন কিন্তু সবার জন্য এক। দেশের প্রধানমন্ত্রীর জন্যও যে আইন, একজন মানুষ যে রাস্তায় ভিক্ষে করে খায় তার জন্য একই আইন। প্রধানমন্ত্রীর জন্য বাপু আলাদা কিছু করা যাবে না। তো কার্যত তাহলে যেটা হচ্ছে এখন আমরা দেখেছি যে আমাদের যে সাধারণভাবে আমারই হোক যে শিক্ষাগত যোগ্যতা, এগুলো সাধারণভাবে পাবলিক নলেজ, পাবলিক ডোমেনে পাওয়া যায়, জনারণ্যে থাকে, খুঁজলেই সবাই পেয়ে যেতে পারেন। কিন্তু প্রধানমন্ত্রীর ক্ষেত্রে এটা সম্পূর্ণ ধোঁয়াশা। সেটা অপরাধ নয়, ধোঁয়াশা তো থাকতেই পারে, কেউ ধোঁয়াশা রাখতেই পারেন। কখনো বলতে পারেন যে আমি তো ছোটোবেলায় চায়ের দোকানে কাজ করতাম, কখনো বলতে পারেন আমি এন্টায়ার পলিটিক্যাল সায়েন্সে এমএ, কখনো বলতে পারেন আমি কলকাতায় মেট্রো রেল দেখেছি ছোটোবেলায়,
তো জন্ম তারিখ গুলিয়ে টুলিয়ে যেতেই পারে, তো সে মানুষে যেতে পারে, মাথায় গোলমাল হতে পারে, মিথ্যেও বলতে পারেন, সেগুলো কোনো অপরাধ নয়। কিন্তু শিক্ষাগত যোগ্যতা একজন পাবলিক ফিগারের জানাটা আমাদের অধিকার। সেক্ষেত্রে প্রধানমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা জানতে গেলে, ইউনিভার্সিটিতে খোঁজ নিতে গেলে আরটিআই করলে রাষ্ট্রীয় নিরাপত্তার দোহাই দিয়ে কেন আটকে দেওয়া হয়? আইন তো সকলের জন্যই সমান, আমার জন্য সমান, রাস্তায় একজন ভিখিরির জন্য সমান, প্রধানমন্ত্রীর জন্য সমান। প্রধানমন্ত্রীর জন্য আলাদা কেন করা হয়? তিনি প্রধানমন্ত্রী হয়ে কি কারো মাথা কিনে নিয়েছেন? নিশ্চয়ই না। এই কথাটা মাথায় রাখতে হবে। এবং আরও মাথায় রাখতে হবে যে প্রধানমন্ত্রী এলেই চারদিকে হই হই চই চই রব করে সিকিউরিটি, কাউকে কালো পতাকা দেখাতে দেওয়া হবে না, এই সব নিয়ে লাফালাফি কেন হয়? প্রধানমন্ত্রী হয়ে কি মাথা কিনে নিয়েছেন? আমি রাস্তায় গেলে যে কেউ কালো পতাকা দেখাতে পারে, যে কোনো রাজনৈতিক নেতা রাস্তায় গেলে যে কেউ কালো পতাকা দেখাতে পারে, প্রধানমন্ত্রীকে কেন দেখাতে পারবে না? মাথা কি কিনে নিয়েছেন? তো সকলের জন্য সমান অধিকার, এইটা বলতে গেলে কিন্তু হিন্দুবিদদের এই কথাটাও মাথায় রাখতে হবে। তখন এসে বলবেন না দেশের প্রধানমন্ত্রীকে অপমান মানে দেশকে অপমান, ওসব ঢঙের কথা হয় না। দেশের প্রধানমন্ত্রীকেও যা করা যায় আমাকেও তাই করা যায়। আমাকে যদি অপমান করা যায় ইন্টারনেটে, দেশের প্রধানমন্ত্রীকেও করা যায়। আইন সকলের জন্য সমান, তো এই কথাটা আমাদের মনে রাখতে হবে। কিন্তু তারপরেও কথা হলো যে কথাটা ঠিক 1 কোটি বা 10 লক্ষ বা যাই হোক, যেই সংখ্যক লোককে যদি লাইনে দাঁড়াতে হয় এসআইআরের জন্য, প্রমাণ করতে হয় তিনি ভারতের নাগরিক, ভোটাধিকার তার আছে, তাহলে জয় গোস্বামী বা অমর্ত্য সেন এরাই বা বাদ যাবেন কেন? তো খাঁটি কথা। কিন্তু প্রশ্ন যেটা এখানেও থেকে যায় যে তা 1 কোটি লোককেই বা লাইনে দাঁড়াতে হবে কেন? এইটা অত্যন্ত জরুরি প্রশ্ন। কারণ ভারতীয় গণতন্ত্রের প্রথম শর্তই ছিল সার্বজনীন ভোটাধিকার। 1935 সালে ব্যাপকভাবে যে নির্বাচন হয়, ব্রিটিশ আমলে 1935 সালে তার আইন হয়। তো সেই আইনে কিন্তু এই সার্বজনীন ভোটাধিকার দেওয়া ছিল না। তখন আইন অনুযায়ী যারা ট্যাক্স দেন অথবা যাদের ইউনিভার্সিটি ডিগ্রি আছে অথবা দুটোই, তাঁরাই কেবলমাত্র ভোট দিতে পারেন। তো সেই দিয়ে 1937 সালে বাংলার প্রথম সরকার তৈরি হয়, অবিভক্ত বাংলার। তখন সরকারকে বলা হতো প্রাদেশিক সরকার, এবং মন্ত্রী, এখন যাকে মুখ্যমন্ত্রী বলি তাকে বলা হতো প্রধানমন্ত্রী। তো এইসব নির্বাচন তখন এইভাবেই হয়। তাতে খুব ভালো হয়েছিল তা বলবো না। বাংলা যে ভাগ হলো, ভারত যে ভাগ হলো, সেই সিদ্ধান্ত কিন্তু এই রকম আইনসভাতেই পাশ করা হয়েছিল, যেখানে গরিব লোকেদের কোনো জায়গা ছিল না। শরৎচন্দ্র বসু বারবার বলেছিলেন যে একটা সার্বজনীন যদি গণভোট নেওয়া হয় তাহলে কিন্তু বাংলা ভাগ করার দাবি ধোপে টিকবে না। যোগেন মণ্ডল ইত্যাদিরা আকারে ইঙ্গিতে তার পক্ষে সাক্ষ্য দিয়েছেন। শরৎচন্দ্র বসুর দাবি মানা হয়নি। এই তথাকথিত শিক্ষিত লোকেরা ভোট দিয়ে বাংলা ভাগকে একরকম করতে হবে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন। তারও নানা প্যাঁচ পয়ে যাচ্ছিল। মুসলমানরা বলেছিলেন যে বাংলা ভাগ করা হবে না, উল্টো দিক থেকে এখন বলা হয় ওটা আসলে পাকিস্তানের নিয়ে যাওয়ার চক্রান্ত ইত্যাদি। তো শুধু বাংলা ভাগ হবে কিনা এর পক্ষে ভোট নিলে সেটাও কিন্তু হারতো। তো যাই হোক, সেটা অন্য কথা। কিন্তু কথা হলো যে এই যে এইভাবে যে নির্বাচন হয় এটা যে সঠিক নয়, প্রলয়কাণ্ডটা ঘটানোর পেছনে কংগ্রেসের যথেষ্ট অবদান ছিল, দেশভাগ নামক প্রলয়কাণ্ড। কিন্তু তারপরেও হাজার একটা দোষ থাকলেও ভারতবর্ষে যখন প্রথম নির্বাচন হয় তখন নেহেরু এবং তার যে সঙ্গী সাথী দেশকে যারা চালাচ্ছিলেন তারা পরিষ্কার বুঝেছিলেন যে এইটা আদর্শ পদ্ধতি নয়। প্রত্যেকটি মানুষকে ভোটের অধিকার দিতে হবে, প্রত্যেকটি মানুষের শাসন ব্যবস্থা কিভাবে চলবে এতে বলার অধিকার আছে। তো সেই জন্যেই তখন তারা সার্বজনীন ভোটাধিকার খুঁজে বার করেছিলেন। কাউকে গিয়ে বলেননি যে ভাই কাগজ দেখাও, ওটা ইংরেজ আমলের কথা ছিল, ঔপনিবেশিক শাসনের কথা ছিল, তাদের ডিভাইড অ্যান্ড রুল পলিসির অংশ ছিল সেটা। স্বাধীন ভারতে ওটা ছেড়ে বেরিয়ে আসা হয়। কাউকে গিয়ে বলা হয়নি কাগজ দেখিয়ে প্রমাণ করো তুমি নাগরিক, বরং সরকার, রাষ্ট্র গিয়েছিল নাগরিকের দ্বারে দ্বারে নাম তুলতে। তো এই নিয়ে অনেকের অনেক রকম সন্দেহ ছিল যে দেশের বেশিরভাগ মানুষ নিরক্ষর, তারা পড়বে কি করে নাম পড়ে ভোটই বা দেবে কী করে। তো তারও একটা সমাধান, যেটা ভারতবর্ষের ক্ষেত্রে একক প্রথম নিয়ে আসা হয়, সেটা হলো প্রতীক চিহ্ন। প্রতীক চিহ্ন দেখে তারা ভোট দেওয়া শুরু করেন এবং এই পদ্ধতিটা নির্বাচন কমিশন এনেছিল, সে প্রথম নির্বাচন কমিশন এনেছিল সার্বজনীন ভোটাধিকারের জন্য। এবং নির্বাচন কমিশনের দায়িত্ব ছিল যে ভোটারদের চিহ্নিত করে তালিকায় নাম তোলা এবং তাদের মতামতকে সুনিশ্চিত করা।
এইটা ভারতবর্ষের স্বাধীন ভারতবর্ষের উত্তরাধিকার, এটা স্বাধীন ভারতবর্ষের ঐতিহ্য, এটা স্বাধীন ভারতবর্ষের আদর্শ। তো কথা হলো এইটা যদি আদর্শ হয় তাহলে এখন মানুষকে লাইনে দাঁড়িয়ে প্রমাণ করতে হচ্ছে কেন যে সে নাগরিক না নাগরিক নয়। তো অনেক কিছু বলা হচ্ছে, ভুলভ্রান্তি প্রচুর আছে, ঠিক তো করতেই হবে। নিঃসন্দেহে আমরা জানি যে প্রথম ভোটার লিস্ট থেকে আজ পর্যন্ত প্রচুর ভুলভ্রান্তি হয়েছে। সেই 1950 সালের কথা ছেড়েই দিন, এই যখন ভোটার কার্ড হলো তাতে অজস্র ভুল ছিল। তো সেই ভুল নিয়ে আমরা বেঁচে এসেছি এতদিন। তো সেই ভুলের দায় কার? আমরা এ নিয়ে অনেক ঠাট্টা তামাশা করতাম। আমার এক বন্ধুরই বাবার নাম ছিল লাল গোপাল, তার নাম এসেছিল লাল গোলাপ। তিনি বানান ভুল করেননি, যিনি টুকেছিলেন তিনি লাল গোলাপ লিখেছিলেন। তো আমার চেনা একজন লোকের নাম ছিল কৃষ্ণ লাল, তার নাম এসেছিল কৃষ্ণধন। তো এই নিয়ে প্রচুর ঠাট্টা কি হয়েছিল যে তিনি নাকি নির্বাচন কমিশনের অফিসে গিয়ে পরে একদিন বলেছিলেন আমার ধনটা কেটে লাল করে দিন স্যার। তো এই নিয়ে প্রচুর ঠাট্টা তামাশা হয়েছিল। কিন্তু কথা হলো আমরা বিলক্ষণ জানতাম যে নাম যারা টুকেছেন, যারা আপলোড করেছেন, যারা প্রিন্ট করেছেন, তাদের এই যে তাড়াহুড়ো প্রসেসে তাদেরও ঠিক দোষ নয়, এই পদ্ধতিতে নানা গরমিল ছিল। তো সেই জন্যে নানা রকম ভুলভ্রান্তি থেকে গেছে মূলগতভাবে। কারোরই খেয়ে দেয়ে কাজ নেই নিজের নামটা ইচ্ছে করে নথিতে ভুল তুলবেন, এরকম হয় না। তো সেই ভুল ছিল, আমরা যারা নাগরিক ছিলাম তারা মেনে নিয়েছিলাম যে এই ভুলভ্রান্তি থাকে, এটা আমরা মেনে নিয়েছিলাম। আমরা দাবি করতে পারতাম যে কেন এরকম, কিন্তু করা হয়নি। সরকারকে, রাষ্ট্রকে ক্ষমার চোখে দেখা হয়েছিল। তো এখন সরকার, রাষ্ট্র কি করছে? উল্টে ঘুরে দাঁড়িয়ে বলছে ভাই তোমার নামে ভুল ছিল কেন? তোমার নাম 2002 সালে ছিল লাল গোলাপ, এখন কেন এসে বলছো লাল গোপাল? লজিক্যাল ডিসক্রিপেন্সি কেন হচ্ছে? এবং শুধু এটুকুই নয়, আগে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা জানি যে ভোটার লিস্ট ছিল বাংলায় সাধারণভাবে প্রায় সব জায়গাতে, এখন সেগুলোকে ইংরেজিতে বদল করা হচ্ছে। কারা করছে? সফটওয়্যার করছে। সফটওয়্যারের পিছনে নাকি এআই, কৃত্রিম বুদ্ধিমত্তা লাগানো হয়েছে। কারা ট্রেন করেছেন কৃত্রিম বুদ্ধিমত্তাকে? বাঙালি কেউ করেছেন বলে মনে হয় না, করেছেন বলেই মনে হয় না, যদি করে থাকেন উত্তর ভারতে কেউ। তো তারা জানেন না আদৌ যে বাংলা নাম থেকে কি করে ইংরেজি করতে হয় এবং তার কত রকম বানান হতে পারে। ফলে এই ভুলভ্রান্তিগুলো আছে, ভুলভ্রান্তিগুলো থাকবে। কথা যেটা সেটা হলো যে এই ভুলভ্রান্তিগুলো শোধরানোর দায় হলো রাষ্ট্র, সরকার, নির্বাচন কমিশনের, ভোটারদের নয়। কারণ এই ভুলের দায় নির্বাচন কমিশনের। এখন উল্টে সেটা ভোটারদের ঘাড়ে কেন চাপানো হচ্ছে? নির্বাচন কমিশন মাথা নিচু করে কেন বলছেন না আমাদের পদ্ধতিতে ভুল আছে, তাড়াহুড়ো আছে, বাড়ি বাড়ি গিয়ে যা বলবেন মেনে নেব, বানান ঠিক করব, ভুল ঠিক করব? সেটা না করে কয়েক কোটি লোককে কেন ডাকা হচ্ছে? তো প্রশ্নটা তাই শুধু অমর্ত্য সেন বা জয় গোস্বামীকে ডাকার নয়, প্রশ্নটা হচ্ছে কয়েক কোটি বা কয়েক লক্ষ যাই হোক, এই লোকজনকে কেন ডাকা হচ্ছে শুনানিতে? নির্বাচন কমিশনের বানান ভুল করার দায়। নির্বাচন কমিশন মানে মাথারা নন, নিচ থেকে উপর পর্যন্ত একটা বিরাট পদ্ধতি আছে, কোথাও ভুল হতেই পারে। তো এই ভুলের দায় নির্বাচন কমিশন না নিয়ে ভোটারদের উপরে চাপাবে কেন? প্রশ্ন হচ্ছে এইটা। তো সন্দেহ থেকে যায় যে চাপানোর তো যথেষ্ট যুক্তিসঙ্গত কারণ আছে, যেটাকে লজিক্যাল ডিসক্রিপেন্সি আমাদের দিক থেকে আমরা বলতে পারি। সেটা কি না, ভারতবর্ষের ক্ষেত্রে ঔপনিবেশিক সময়ে সার্বজনীন ভোটাধিকার কেন ছিল না? কারণ ব্রিটিশ সরকারের সেখানে একটা স্বার্থ ছিল, ডিভাইড অ্যান্ড রুল পলিসির কথা যেটা আগে বললাম, ভারত ভাগকে খুব সহজভাবে করে ফেলা গিয়েছিল ওই রকম একটা ভোটাধিকারের কারণে। বাংলার ক্ষেত্রে গণভোট থাকলে কারো সাধ্য হতো না বাংলা ভাগ করার। তো সেখানে ব্রিটিশ সরকারের একটা 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 স্বার্থ ছিল, এবং বাংলার যে ভারতবর্ষের যে পুঁজিপতিরা, ভারতবর্ষ এবং পাকিস্তানের উভয় দিকের পুঁজিপতিদেরই একটা স্বার্থ ছিল, যে কারণে তারা দেশভাগের বাটোয়ারাটাকে প্রচণ্ডভাবে সমর্থন করেছিলেন। ওদিকে ইস্পাহানি, এদিকে বিড়লা তো বইপত্রে লিখে ফেললেন যে বাংলা ভাগ হলে, ভারত ভাগ হলে কি প্রচণ্ড উন্নতি হবে। তো কি প্রচণ্ড উন্নতি হয়েছে আমরা দেখেছি। কোটিখানেক মানুষ নানা সময় দেশচ্যুত হয়েছেন, স্থানচ্যুত হয়েছেন, ভিড়ে মাঠে হারিয়েছেন, বহু মানুষ মারা গেছেন। বাংলা এবং পাঞ্জাবে দু জায়গাতেই প্রলয়কাণ্ড হয়েছে। তো বিড়লার অনেক উন্নতি হয়েছে, অনেক বছর ধরে তিনি গাড়ি কারখানা ইত্যাদি নানা জায়গায় একচেটিয়া অধিকার পেয়েছেন, তো ওনার উন্নতি হয়েছে। ভারতবর্ষের কী হয়েছে পরের কথা। কিন্তু কথা হলো যে ওনাদের স্বার্থ ছিল, তাই তারা সার্বজনীন ভোটাধিকারের পক্ষে ছিলেন না। তো এখন যেটা সন্দেহ হচ্ছে
যে তখন যেমন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল প্রথম দিকে, পরে অবশ্য তারা উঠে যায়, এখন ভারতবর্ষে চলছে ওয়েস্ট ইন্ডিয়া কোম্পানির রাজত্ব, এবং তার সঙ্গে যে একটা ক্রোনি ক্যাপিটালিজম চলছে নির্দিষ্ট কিছু গোষ্ঠীর মাধ্যমে, তাদের একটা স্বার্থ আছে। তাদের স্বার্থ হচ্ছে একটা হিন্দুস্তান নামক অখণ্ড বাজার তৈরি করা। তাদের স্বার্থ হচ্ছে যে কোনো মানুষ যাদের ক্রয় ক্ষমতা নেই একেবারেই, তাদেরকে ফালতু রাষ্ট্র যেন পালন না করে, দায় দায়িত্ব না নেয়, এই দিকে এগোনো। কারণ মধ্যবিত্ত বা রাইজিং যারা, তাদের বাজারটাই হলো আসল বাজার। সিনেমা থেকে শুরু করে, সিনেমাটা আলাদা অনুষ্ঠান করতে হবে আসলে, সিনেমা থেকে শুরু করে সর্বত্র এই শ্রেণীর জয় জয়কার। তো এরা হচ্ছে আসল লোক, এদেরকে পুষতে হবে, বাকি সব ভুলভাল। বাঙালি জাতি হিসেবে সবসময় একটা উচ্চস্তর দাবি করে এসেছে, বাংলার বুকে রিভোল্ট করেছে, বিদ্রোহ করেছে। বাঙালি জাতিকে রাখা যাবে না, হয় এটা হিন্দুস্তানের অংশ হয়ে থাকবে, হিন্দুস্তান, অথবা এদেরকে বাংলাদেশে ঠেলে পাঠাতে হবে, পদানত করতে হবে। তা আশঙ্কা করা যায় যে এই যে এজেন্ডা কোম্পানির, ওয়েস্ট ইন্ডিয়া কোম্পানির, এইটা কিন্তু কেন্দ্রীয় সরকার তার যে পোষা নির্বাচন কমিশন আছে তাদের দিয়ে নামিয়ে আনার চেষ্টা করছে। যে কথা আমরা আগেও বলেছি, এনআরসির আগের ধাপ কিন্তু এই ভোটার তালিকার সংশোধন। ফলে এইটা নিয়ে কোথায় কী হবে আমি জানি না, আমাদের কিন্তু সচেতন থাকতে হবে, মেনে নেব না এই কথাটা বলতে হবে, বারংবার বলে চলতে হবে। কারণ গদি মিডিয়া সম্পূর্ণ উল্টো দিকে উল্টো নানা জিনিস দেখিয়ে চলবে, এবং এরা প্রমাণ করার চেষ্টা করবে যে বাঙালির স্বার্থের বিরোধিতাই আসলে কিন্তু দেশের স্বার্থের পক্ষে থাকা। তো সেটা ঠিক কথা নয়। বাঙালি ভারতীয় যুক্তরাষ্ট্রের অঙ্গাঙ্গী অংশ, এবং জাতি হিসেবে বাঙালির নিজের জায়গা, নিজের রাজ্য হলো পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা এবং অনেকাংশে আসাম। নিজের বাসস্থান, নিজের ভাষা, নিজের সংস্কৃতিকে রক্ষা করা বাঙালির অধিকার, এবং সেই কথাটা আবার আইন অনুযায়ী সকলের অধিকার সমান, প্রতিটি ভাষার অধিকার সমান, প্রতিটি জাতির অধিকার সমান। তো চাড্ডি ভাইরা যারা বারবার বলছেন যে জয় গোস্বামী এবং অমর্ত্য সেন এরা আইন সকলের জন্য সমান, এরা কি কবিতা লিখে বা অর্থনীতি করে মাথা কিনে ফেলেছেন? তো তাদের মাথায় রাখতে হবে, না, এরা মাথা কেনেননি। কিন্তু বাকি যে 1 কোটি মানুষ আছে, হিন্দি বলয়ের প্রত্যেকটি লোকের মতো সেই বাঙালি প্রত্যেকটি মানুষের অধিকারও কিন্তু সমান, আইন সকলের জন্য সমান। কাউকে বাংলা বলার জন্য ঠেলে বাংলাদেশে পাঠিয়ে দেবো এ কথা বলা যায় না, কারোর উপর সংস্কৃতি চাপিয়ে দেওয়া যায় না, এবং হিন্দিকে কোনোভাবেই রাষ্ট্রভাষার সম্মান দেওয়া যায় না। তো এইটা আমাদের সকলকে মনে রাখতে হবে, বিশেষ করে আমাদের হিন্দু বীর ভাইদের, কারণ তারা আজকে যেটার পক্ষে আছেন কালকে সেটা কিন্তু পশ্চাৎ দেশে বংশদণ্ড হিসেবে দেখা দেবে। তো অনেক লম্বা হয়ে গেল আজকে এইটুকুই, পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার আসবো। আর যদি কেউ সাক্ষাৎ করতে চান, বইমেলা ঘনিয়ে আসছে, বইমেলায় আমাদের স্টল নম্বর 567 567, অতি অবশ্যই আসবেন, দেখা করবেন, আমাদের আলাপ আলোচনা হবে, আমরা এইভাবেই একটা সমস্যা হয়ে উঠতে পারি। আজকে এইটুকুই, নমস্কার।